হ্যালো বন্ধুরা, বুঝতেই পারছি খুব গরম, তোমাদের হাঁসফাঁস অবস্থা, আমাদেরও তাই। আর তারই মধ্যে আজকে তোমাদের জন্য এমন একটা পর্ব নিয়ে এলাম যেটা তোমাদের কিছুটা হলেও আরাম দেবে। শারীরিকভাবে না হলেও মনের আরাম দেবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। বুঝতেই পারছো, আমাদের চ্যানেল রেকর্ডিং মোড ট্রাভেলে গত কয়েক সপ্তাহ ধরে তোমরা দেখেছো প্রথমে গঙ্গোত্রী, তারপর চোপতার সমস্ত দুর্দান্ত হিমালয়ের জার্নিগুলো। আজকে সেই গোটা একটা ট্যুর প্ল্যান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই পর্বে, আর তার সঙ্গে থাকবে বিস্তারিত খরচের সব হিসেব। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, একদম স্কিপ না করে, নইলে কিন্তু খুব ভাইটাল কোনো পয়েন্ট মিস করে যেতে পারে। প্রথমেই চলে আসি ট্যুর প্ল্যানটায়। তো বুঝতেই পারছো যে এই যে কেদার, বদ্রি বা চারধামের বিভিন্ন সার্কিটগুলো, সেগুলো অনেকেই হয়তো ট্রেনে যাও তোমরা বেড়াতে, কেউ কেউ হয়তো ফ্লাইটেও যাও, ফ্লাইট থেকে গিয়ে তারপর গাড়ি ভাড়া করে বা অন্যভাবে ঘোরো। আবার আমরা গিয়েছিলাম পুরোটাই রোড ট্রিপ করে, নিজেরা গাড়ি চালিয়ে। তো এক্ষেত্রে এই সার্কিটটা তো একবারে কারুর পক্ষে কভার করা সম্ভব নয়, বিভিন্ন দিক বিভিন্ন বারে কভার করতে হয়। আমাদের যে এবারের ট্যুর ছিল, সেই ট্যুরটা কিন্তু মূলত ছিল নরাত 10 দিনের। আর সেই নরাত 10 দিনের ট্যুরে আমরা যে জায়গাগুলো কভার করেছিলাম, আমি একদম যে জায়গাতে আমরা যত রাত স্টে করেছিলাম সেই অনুযায়ী তোমাদের প্রথমে একটা ধারণা দিয়ে দিচ্ছি। আমরা আজমগড়ে ছিলাম আমাদের জার্নি শুরুর পথে, রওনা দেওয়ার পর 1 রাত। তারপর আমরা 1 রাত ছিলাম ঋষিকেশে। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম আমাদের যেটা মূল ডেস্টিনেশন গঙ্গোত্রীর পথে, ধারালি বলে একটা জায়গায়, সেখানে আমরা ছিলাম 3 রাত। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম গাড়োয়ালেরই একদম সম্পূর্ণ ভিন্ন আরেকটা দিক, চোপতা, উখিমঠ হয়ে যেতে হয়, সেই চোপতায় আমরা ছিলাম 2 রাত। আর তারপর শুরু হয়েছিল আমাদের রিটার্ন জার্নি, মানে ফেরা। সেই ফেরার পথে আমরা হরিদ্বারে ছিলাম 1 রাত, আর বেনারসে ছিলাম 1 রাত। এই ছিল আমাদের নরাত 10 দিনের জার্নি। যে কোনো ট্যুর প্ল্যানের ক্ষেত্রে আমরা বারবার কমেন্টে দেখেছি, তোমাদের থেকে প্রচুরবার এরকম অনেকে হয়তো ফোনে জানতে চেয়েছেন, অনেকে হয়তো আমাদের ফেসবুক গ্রুপে এসে প্রশ্ন করেছেন যে এই জায়গাটায় দাদা কোন সময় বেড়াতে যাওয়া ভালো, বা আপনারা কোন সময়, কোন সিজন, কোন মাসটা সাজেস্ট করবেন। দেখো, এই যে জায়গাটা অর্থাৎ পুরো গঙ্গোত্রী সার্কিট, কেদার, বদ্রি, এই জায়গাগুলোয় অধিকাংশ যারা বেড়াতে যান তাদের অনেকেই কিন্তু যান চারধাম দেখতে যাওয়ার জন্য, অর্থাৎ তীর্থর কারণে, ধার্মিক কারণে, রিলিজিয়াস ট্যুরিজমের জন্য। আবার অনেকে যান প্রকৃতি দেখতে। প্রত্যেকটার জন্যই কিন্তু বছরের আলাদা আলাদা সময় নির্দিষ্ট থাকে। এক্ষেত্রে যদি বেস্ট টাইম জিজ্ঞেস করো, তাহলে এক কথায় সেই জন্য উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট। এর যে মরশুম বা সিজন বলতে পারো, সেটা কিন্তু এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত, যে সময় খুব ভালো আবহাওয়া থাকে। এবং এখন যদিও আবহাওয়ার কথা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না, কিন্তু এই সময় আবহাওয়া ভালো থাকে। অফ সিজন হিসেবে যেটা ট্রিট করা হয়, যে সময় ট্যুরিস্ট বা তীর্থযাত্রীদের ভিড় একদমই কম থাকে, সেই সময়টা হচ্ছে নভেম্বর মাস আর মার্চ মাস। আর যেটাকে একেবারেই পিক উইন্টার বলা হয়, অর্থাৎ যে সময় এই জায়গাগুলোয় যাওয়া খুব কঠিন হয়। একমাত্র যারা প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা শুধু বরফ বা হিমালয়ের টানে ছুটে যান, বলতে পারো যাদের হিমালয়ের নেশা আছে, শুধু তারাই যান। সেই সময়টা হচ্ছে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এবার তোমরা কিভাবে যাবে, কত দিনের ছুটিতে যাচ্ছ, এবং তার পাশাপাশি তোমাদের বেড়াতে যাওয়ার পারপাসটা কি, তোমরা অল্প কয়েকজন যাচ্ছ, বড় গ্রুপে যাচ্ছ, কি কারণে এই জায়গাগুলোয় যাচ্ছ, সেই অনুযায়ী তোমরা তোমাদের সেরা সিজন বেছে নিতে পারো। তোমাদের অনেকের থেকে বারবার কমেন্টে পেয়েছি যে দাদা ঠিক কোন ডেটে বেড়াতে গেলেন, কোন মাসের কোন সপ্তাহে, সেটা একটু বললে সুবিধে হয়। চলো, তোমাদের কথা রাখার জন্য আমি একদম বলে দিচ্ছি যে আমাদের এই ট্যুরটা এবারে ছিল 2023-এর একদম শেষে, নভেম্বরে আমরা গিয়েছিলাম। 24শে নভেম্বর আমরা জার্নি শুরু করেছিলাম, আর আমাদের এই নরাত 10 দিনের জার্নি করে আমরা ফিরে এসেছিলাম ডিসেম্বরের 3 তারিখে। মোট 10 দিনের ট্যুর। প্রথম দিন আমাদের জার্নি ছিল বাঁশবেড়িয়া থেকে আজমগড়। যারা তোমরা রোড ট্রিপ করো শুধু তাদের জন্যই আমি একদম ডিটেলে তোমাদের বলে দিচ্ছি। প্রথম দিনের জার্নিটা ছিল 718 কিলোমিটার। দ্বিতীয় দিন আমাদের জার্নি ছিল আজমগড় থেকে ঋষিকেশ, 807 কিলোমিটারের জার্নি, এবং যার অনেকটা অংশ আমরা পেরিয়েছিলাম কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। যদি তোমরা সেই পর্বগুলো বাই চান্স কোনো কারণে মিস করে গিয়ে থাকো, তাহলে এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশানেও লিঙ্ক করে দেবো। তৃতীয় দিন আমরা গিয়েছিলাম ঋষিকেশ থেকে ধারালি, অর্থাৎ যেখানে আমরা 3 দিন 3 রাত স্টে করেছিলাম। এই ঋষিকেশ থেকে ধারালির জার্নিটা 240 কিলোমিটারের।
7 ঘন্টার বেশি সময় লাগে, যেহেতু পাহাড়ি রাস্তা থেমে থেমে যেতে হয় এবং আমরা শ্যুট করতে করতে যাই বলে আরও বেশি সময় লাগে। আমাদের কিন্তু প্রায় এটা ধরতে পারো 9.5-10 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। এর পরের দুদিন খুবই ছোট জার্নি ছিল। ধারালি থেকে গঙ্গোত্রী বড়জোর 20 কিলোমিটার, এবং তার ওই একই যাতায়াতের পথেই ভ্যারোঘাটি পড়ে, নেলং ভ্যালি পড়ে, ওই জায়গাগুলোও ঘুরতে হয়। সেগুলো আমরা যাওয়ার পথে এবং আসার পথেই ঘুরে দেখে নিয়েছিলাম। তার পরের দিন আমরা ধারালিতেই স্টে করেছিলাম, কিন্তু একই সঙ্গে আমরা ঘুরে নিয়েছিলাম ওখানে দেখার মতো আরও 3-4টে দুর্দান্ত লোকেশন আছে, যেগুলো ছোট ছোট হিমালয়ের গ্রাম বলতে পারো। ষষ্ঠ দিন আমরা রওনা দিয়েছিলাম, সেটা ছিল নভেম্বরের 29 তারিখ, ধারালি থেকে চোপতার উদ্দেশ্যে। এটা কিন্তু বেশ বড় একটা জার্নি, উত্তরকাশী হয়ে যেতে হয় এবং হিমালয়ের একটা সার্কিট থেকে সম্পূর্ণ আরেকটা সার্কিটে যাওয়া। একটা যদি গঙ্গোত্রীর দিক হয়, আরেকটা তাহলে কেদার বা উখিমঠ, চোপতা, এগুলো আবার আরেক দিকে পড়ে। এই জার্নিটা কিন্তু পাহাড় হিসেবেও 302 কিলোমিটার, 10 ঘন্টা 24 মিনিট গুগল বলে সময় লাগার কথা, কিন্তু আমাদের এই জার্নিটা করতে আমরা পৌঁছেছিলাম প্রায় রাত্রি হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল অলমোস্ট, বলতে পারো অলমোস্ট 12 ঘন্টা আমাদের এক বেলা পুরো লেগে গিয়েছিল শুধু এই জার্নিটা করতে। সপ্তম দিন আমাদের গাড়িকে প্রায় বিশ্রামই দেওয়া হয়েছিল, কারণ আমরা হেঁটে তুঙ্গনাথ এবং চোপতা ট্রেক করেছিলাম। তোমরা চাইলে এর সঙ্গেই কিন্তু চন্দ্রশিলাও ট্রেক করতে পারো, ডিপেন্ড করছে তোমরা কোন সময় যাচ্ছ এবং তোমাদের ট্রেকের পূর্ব অভিজ্ঞতা আছে কি না সেই অনুযায়ী। অষ্টম, নবম আর দশম দিন সিরিজে আমাদের ছিল ফেরার জার্নি। এই অষ্টম দিন আমরা ফিরেছিলাম চোপতা থেকে হরিদ্বার, অর্থাৎ পাহাড় থেকে আমরা ফুটহিলস বা সমতলে নেমে এসেছিলাম। সেটা 229 কিলোমিটারের জার্নি, সময় লেগেছিল 6 ঘন্টা 20 মিনিট, আমাদের ধারে কাছে ওই 6.5 ঘন্টা মতোই সময় লেগেছিল। আমরা সকালবেলা স্টার্ট করেছিলাম ব্রেকফাস্ট খেয়ে, এবং তারপর আমরা দুপুর বিকেল এরকম সময়, বিকেল নাগাদ আমরা হরিদ্বারে পৌঁছে গিয়েছিলাম। আর শেষ দুদিন আমাদের জার্নি ছিল লম্বা লম্বা হাইওয়ে ধরে জার্নি। হরিদ্বার থেকে বেনারস 862 কিলোমিটার, প্রায় ধরতে পারো 16-17 ঘন্টা গাড়িতে তো লেগেই যায়, ডিপেন্ড করছে তোমরা কীরকম ড্রাইভ করছো সেটার ওপর। আর শেষ দিন আমরা বেনারস থেকে কলকাতা ফিরেছিলাম। তো এই ছিল আমাদের ফিক্সচার। তোমরা গেলে এই রকম জায়গাগুলোতে যদি স্টপ নাও বা লেওভার হিসেবে রাখো, তাহলে কিন্তু তোমাদের রোড ট্রিপের প্ল্যানিংটা অনেক স্মুথ হতে পারে। বেড়ানোর মরশুম বলেছি, বেড়ানোর ফিক্সচার তোমাদের জানালাম। এবার চলে আসি একেবারে খরচের হিসেবে। দেখো, এই খরচের হিসেবে প্রত্যেকটা রোড ট্রিপের পরেই আমরা যেটা বলি যে খরচের হিসেবটাকে আমরা 3-4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে থাকার খরচ, অর্থাৎ আমরা যে হোটেল, রিসর্ট বা হোমস্টেতে থাকবো সেখানে টোটাল কোথায় কি খরচ এবং কত মোট খরচ হলো, খাওয়া দাওয়ার পেছনে কত খরচ হলো, এবং অবশ্যই আমরা যেহেতু গাড়ি নিয়ে রোড ট্রিপ করি, আমাদের ঘোরার ফরম্যাটটাই তাই সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আরেকটা বড় খরচ হচ্ছে অবশ্যই গাড়ির ফুয়েলের কস্টিং এবং ফাস্ট্যাগ বা অন্যান্য যে সমস্ত কিছু খরচ আছে। আর এর পাশাপাশি আরেকটা খরচ যে কোনো ট্যুরের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও অবশ্যই থেকে যায়, সেটা হচ্ছে কিছু অন্যান্য বা মিসলেনিয়াস খরচ। যে কোনো জায়গার ক্ষেত্রে টিকিট থাকে, পারমিট থাকে, আরও অন্যান্য বিভিন্ন খরচ হয়েই যায়, টুকটাক খরচ, সেই খরচগুলো। তো একের পর এক খরচে আমরা চলে আসি। প্রথমে চলে আসি আমাদের এই জার্নির খরচটায়। আমরা এই ট্যুরে টোটাল 4029 কিলোমিটার ট্রাভেল করেছিলাম, এখান থেকে যাওয়া এবং ঘুরে ফিরে আসা সব কিছু মিলিয়ে বলছি। এই 4029 কিলোমিটারের মধ্যে আমরা যে গাড়িতে মাইলেজটা পেয়েছিলাম সেটা তো একদম এক্স্যাক্ট বলা সম্ভব হয় না, কারণ ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেরেন, কোথাও হাইওয়েতে গাড়ি ছুটছে, কোথাও শহরের মধ্যে দিয়ে, কোথাও পাহাড়ি অঞ্চলে। জিমনিতে অনেকেরই কৌতূহল ছিল, অনেকেই জিজ্ঞেস করেছেন দাদা মাইলেজ কেমন পেলেন, গাড়ির অন্যান্য বিস্তারিত টেকনিক্যাল বিষয় নিয়ে, সেগুলো নিয়ে হয়তো আমরা পরে কোনো পর্ব করব। শুধু আপাতত আজকে মাইলেজের অংশটাই বলছি। 14.5 কাছাকাছি আমরা মাইলেজ পেয়েছিলাম হাইওয়েতে ড্রাইভ করার সময় এই লম্বা জার্নিগুলোতে, আর পাহাড়ে সেই মাইলেজটাই হয়েছিল 12.5 কিলোমিটার পার লিটারের আশেপাশে। আমাদের মোট ফুয়েলের জন্য খরচ হয়েছিল এই 4029 কিলোমিটারের রোড ট্রিপে 30,487 টাকা, অর্থাৎ যেটাকে যদি আমরা কস্ট পার কিলোমিটার, প্রত্যেক কিলোমিটারে আমাদের খরচ কত হয়েছে সেটা হিসেব করি, তাহলে সেটা 7.56 টাকা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যে কোনো জায়গাতে গাড়ি ভাড়া করে ঘুরলে বা নিজেরা যদি কোনো ড্রাইভার সঙ্গে নিয়েও গাড়িতে যাও, তাহলেও কখনো এই কস্টিংটা, এর থেকে কমে এটা করা খুব ডিফিকাল্ট। হয়তো অনেকেই হ্যাচব্যাক বা ছোটো গাড়িতে ট্রাভেল করবেন, তাতে হয়তো মাইলেজ বেশি পাবেন,
কিন্তু তাতেও এই টাকাটা খুব বিরাট হেরফের হবে বলে আমার মনে হয় না। এবার চলে আসি ফাস্ট্যাগের খরচ, অর্থাৎ এই যাওয়ার ক্ষেত্রে ড্রাইভ করে যেতে গেলে তোমরা জানো যে টোল ট্যাক্স একটা বিরাট খরচা থাকে। সেই খরচাটা এই সিরিজে আমাদের হয়েছিল ৩,৯০৫ টাকা। ফুয়েল এবং ফাস্ট্যাগ এগুলোই কিন্তু যে কোনো রোড ট্রিপের ক্ষেত্রে সবচেয়ে বড় দুটো খরচ হয়। এবার চলে আসি থাকার খরচে। বুঝতেই পারছো, থাকার খরচও আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম। কোথাও আমরা হোটেল বা রিসর্টে ছিলাম, কোনো জায়গাতে হয়তো একদম নদীর ধারে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা, সেরকম অ্যাডভেঞ্চারও আমাদের হয়েছে। আবার কোনো একটা জায়গাতে হয়তো আমরা খুব ভালো কোনো একদম পাহাড়ি কাঠের বাড়ির যে ফিল হয় সেই রকম ফিলেও থেকেছি। তো সব মিলিয়ে আমি বলতে বলতে যাচ্ছি পরপর যে কোথায় আমরা কীরকম কস্টিং আমাদের পড়েছিল। আজমগড়ে আমরা যেটাই থেকেছিলাম, জাস্ট হাইওয়েতে লম্বা জার্নির পথে জাস্ট একটা লেওভার, সেটাই আমাদের খরচ হয়েছিল মাত্র 900 টাকা। আমরা আজমগড়ে কোন হোটেলে ছিলাম, সেখানে ব্যবস্থা কীরকম, ফেসিলিটিস কীরকম, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে সিরিজের যে প্রথম দিনের জার্নির পর্বটা সেটা কিন্তু মিস করো না। পর্বটা লিঙ্ক করে দেবো উপরে আই বাটনে, একই সঙ্গে ডেসক্রিপশানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। পরের দিন আমরা ছিলাম ঋষিকেশে আমরা হোমস্টে বুক করেছিলাম, কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন সেই হোমস্টেতে জলের কিছু সমস্যা চলছিল বলে তার মালিক তিনিই ব্যবস্থা করে দিয়েছিলেন পাশেই একটা অন্য অ্যাকোমোডেশনে, একটা হোটেলে, এবং সেখানে আমাদের কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগেনি। আমরা যেহেতু অনলাইনে বুক করেছিলাম, আমাদের সেই টাকাটা লেগেছিল ১৬৩৭ টাকা। এবার চলে আসি মূল যে জায়গাটায় আমরা ছিলাম, অর্থাৎ ধারালিতে, একেবারে গঙ্গার পাড়ে বলতে পারো। অসাধারণ একটা লোকেশান, চারপাশে মাউন্টেন পিকস দিয়ে ঘেরা। সেখানে একটা ক্যাম্প ফেসিলিটি, একদম পিওর সুইস কটেজ টেন্ট যেরকম হয় ঠিক সেরকম একটা ফেসিলিটিতে আমরা ৩ রাত ছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়ে ওখানে, ওরা রুম হিটারের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওখানে কিন্তু ফেসিলিটিস খুব বেসিক মিনিমাম। অবশ্যই সঙ্গে অ্যাটাচড টয়লেট আছে, বাকি সব কিছু আছে, কিন্তু ফেসিলিটিস খুব মিনিমাম। এটাই কিন্তু অবশ্যই থাকার সঙ্গে খাওয়াটাও ইনক্লুডেড। ওরা কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারের খরচটা এই থাকার সঙ্গেই মিলিয়ে যে হিসেবটা আমাদের পড়েছিল সেটা ৭,৮০০ টাকা ৩ দিনের জন্য দুজনের। এরপর আমরা চলে আসছি চোপতাতে আমরা একটা রিসর্টে ছিলাম। চোপতার যে অংশটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানেই দারুণ একটা লোকেশানে আমাদের এই রিসর্ট ছিল। এখানেও কিন্তু আমাদের থাকার সঙ্গে খাওয়া ইনক্লুড ছিল এবং এখানে আমরা ২ রাত ছিলাম। আমাদের খরচ হয়েছিল ৫,১৭০ টাকা। এরপর আমরা এসেছিলাম হরিদ্বারে আমরা একদম হরিদ্বার রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্যাম্পাসের মধ্যেই একটা হোটেল নিয়েছিলাম। খুব ভালো লোকেশান, খুব ওয়েল কানেক্টেড, শহরের বিভিন্ন প্রান্তে খুব সহজেই মুভ করা যায় এবং ভালো ফেসিলিটি, রীতিমতো এসি ছিল, খুব ভালো। সেইখানে আমাদের খরচ হয়েছিল ২,৮২৪ টাকা। এখানে আমরা এক রাতই ছিলাম। আর ফেরার দিন যখন আমরা লম্বা জার্নি করছি, তার মাঝখানে বেনারসে এক রাতের স্টে, সেখানে আমাদের খরচ হয়েছিল ২,০০০ টাকা। অর্থাৎ আমাদের টোটাল এই সিরিজে ৯ রাত ১০ দিনের এই যে লম্বা জার্নি, তাতে আমাদের শুধু থাকার পেছনে খরচ হয়েছিল ১৮,৩৩১ টাকা। চলে আসছি খাওয়ার খরচের হিসেবে। তবে তার আগে তোমাদের বলে দিই, আমরা যেহেতু নভেম্বর মাসের শেষে, অর্থাৎ বলতে পারো একদম অফ সিজনে গিয়েছিলাম, সেই জন্য এই খরচাটা আমাদের ক্ষেত্রে যা হয়েছিল, থাকার বা খাওয়ার বা কোনো কোনো ক্ষেত্রে দুটো মিলিয়ে, সেটা কিন্তু সিজনে গেলে অবশ্যই বাড়বে, হেরফের তো হয়ই খরচ। সেই জন্য আমরা যে যে জায়গাগুলোতে ছিলাম তার প্রত্যেকটার ডেসক্রিপশানে আমরা যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যাওয়ার আগে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করে নিও এবং তাহলেই তোমরা সেই মুহূর্তে সেখানে কি ট্যারিফ বা খরচ রয়েছে সেটা জানতে পারবে। খাওয়া দাওয়ার খরচের ক্ষেত্রে তোমাদের বলেছি, আমরা এবারে এমন বেশ কিছু অ্যাকোমোডেশনে ছিলাম যেখানে থাকার সঙ্গেই খাওয়াটা ইনক্লুডেড ছিল। আবার অন্যান্য বেশ কিছু জায়গায় যেখানে আমরা নিজেরা আলাদা খরচ করে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়ার হিসেবটা বলবো, তবে তার আগে 3টে খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। একদম গঙ্গার ধারে অবস্থান হওয়ায় হরিদ্বার বা ধারালি বা চোপতার মতো জায়গাতে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রেই উত্তরাখণ্ডের এই রিমোট অংশগুলোতে তোমরা ননভেজ খাবার পাবে না। এখানে কিন্তু পুরোপুরি নিরামিষ খাবার দাবার। আবার বেনারস বা কোনো কোনো ক্ষেত্রে ধারালি থেকে তোমরা যদি একটু এগিয়ে হার্শিলে চলে আসো, তাহলে ওই রকম জায়গাগুলো যেহেতু ক্রমশ ওখানে ট্যুরিজম আস্তে আস্তে ফ্লারিশ করছে, ক্রমশ ট্যুরিজম বাড়ছে এবং সিজনে প্রচুর ফুটফল হয়, সেই জন্য ওখানে কিন্তু
আমিষ খাওয়ারও বন্দোবস্ত আছে। আমাদের এই নরার 10 দিনের ট্যুরে আমাদের খাওয়ার পেছনে খরচ হয়েছিল 7,214 টাকা। তোমরা যে মোডেই ট্রাভেল করো না কেন, ফ্লাইটে হোক বা ট্রেনে হোক, তোমাদের তো থাকা খাওয়ার খরচটা মোটামুটি কাছাকাছিই থাকবে। কিন্তু অবশ্যই এর সঙ্গে একটা খরচ থেকে যায় যে কোনো ট্যুরের ক্ষেত্রে, সেটা মিসলেনিয়াস খরচ বা অন্যান্য খরচ। কোনো জায়গাতে ঢোকার ক্ষেত্রে হয়তো টিকিট লাগে, কোথাও পারমিটের জন্য এক্সট্রা টাকা দিতে হয়, কোথাও ক্যামেরার জন্য, কোথাও হয়তো গাড়ি পার্কিং করার জন্য পার্কিংয়ের এক্সট্রা খরচ থাকে। তো এই সমস্ত খরচগুলোকেই আমরা কিন্তু ধরে নিই ওই মিসলেনিয়াস খাতে, অর্থাৎ অন্যান্য খরচ হিসেবে। এবারের আমাদের ট্যুরে সেই মিসলেনিয়াস খরচ হয়েছিল 2,040 টাকা। বুঝতে পারছি এপিসোডটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেল, এবং এই সিরিজে তোমাদের থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তাতে মনে হয় এই জার্নিটা নিয়েও তোমাদের অনেকের মধ্যে প্রচুর আগ্রহ, প্রচুর কৌতূহল আছে। এবং আমরা এর আগে কুমায়ুন গিয়েছিলাম, কুমায়ুন থেকে ফিরে এসেও আমরা একই রকম এপিসোড করেছিলাম বিস্তারিত ট্যুর প্ল্যান এবং বাজেট নিয়ে। এবার গাড়োয়াল থেকে ফিরে এসেও আমাদের মনে হলো তোমাদের জন্য একটা আলাদা এইরকম ট্যুর প্ল্যান এবং বাজেট সংক্রান্ত পর্ব রাখা উচিত। সেই থেকেই আমাদের আজকের এই পর্বের ভাবনা। যে কারণে তোমাদের এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকা ভিডিওর শেষ পর্যন্ত, সেটা হচ্ছে সব মিলিয়ে মোট খরচ আমাদের কত হয়েছিল। এই সিরিজে আমাদের দুজনের জন্য রোড ট্রিপ করে 9 রাত 10 দিনের টোটাল খরচ হয়েছিল 61,977 টাকা পার হেড, 31,000 টাকা মতো। তোমরা যদি অফ সিজনে না গিয়ে সিজনে যাও তাহলে অবশ্যই এই খরচাটা একটু বাড়বে। তবে একটা বেসিক আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, গাড়োয়াল বেড়াতে গেলে কীরকমভাবে তোমরা ঘুরতে পারবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং টোটাল খরচ কত হবে। আশা করি পর্বটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম ইনফরমেটিভ পর্ব আরও দেখার জন্য এখনও যদি চ্যানেলে নতুন হও তাহলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে রেকর্ডিং মোড ট্রাভেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমরা আছি, সেখানেও আমাদের লাইক ফলো করতে ভুলো না। স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এখন, এই পর্ব নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য আমাদের যে কোনো পর্ব নিয়ে যদি তোমরা কিছু বলতে চাও, আমাদের জানাতে চাও, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ কলও করতে পারো। আর তার পাশাপাশি আমরা কিন্তু এখন একটা আলাদা ফেসবুক গ্রুপ রেখেছি, যেখানে আমাদের বেড়ানোর পাশাপাশি তোমাদের বেড়ানোর অভিজ্ঞতাগুলোও ছবি, লেখা সব তোমরা শেয়ার করতে পারো। ফেসবুকে সেই গ্রুপটার নাম রেকর্ডিং মোড ট্রাভেলগ, ওটা চেক আউট করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই যেতে যেতে যেটা না বললে খুব ভুল হবে, ছোট কলেবরে ছোট, কিন্তু মোটেই তাকে ছোট বলে বাদ দেওয়া যায় না, রেকর্ডিং মোড শর্টস, আমাদের এই বড় জার্নিগুলোর ছোট ছোট মুহূর্ত নিয়ে আমরা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা শর্টস চ্যানেলও এনেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। এরকমই আরও কোনো জার্নি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।